প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান রেয়ামিল অধ্যায় 9। আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস, সৃজনশীল গয়ের উত্তর কিভাবে করবে। তোমাদের সৃজনশীল গয়ে মেনলি আসে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, অথবা আসে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় লেনদেন হলো যে লেনদেনগুলো নিয়মিত ঘটে থাকে, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের যে লেনদেনগুলো হয় ওইগুলো হলো মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় আয় হলো যে লেনদেনের ফলে তোমার কাছে টাকা আসবে, এটা হলো মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় ব্যয় হলো যে লেনদেনের ফলে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, ওইটা হলো মুনাফা জাতীয় ব্যয়। দেখো, আমরা যখন পণ্য বিক্রয় করি তাহলে নগদ টাকা আসে, সো এটা হলো মুনাফা জাতীয় আয়। পণ্য যখন ক্রয় করি নগদ টাকা চলে যায়, তখন ওইটা হলো মুনাফা জাতীয় ব্যয়। যেমন বেতন পাই মুনাফা জাতীয় আয়, বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় কোনগুলো? অর্থাৎ মুনাফা জাতীয় আয় যে লেনদেনগুলো নিয়মিত ঘটে থাকে এবং যার ফলে আমাদের কাছে টাকা আসে, অর্থাৎ আমরা টাকা পেয়ে থাকি, এটা হলো মুনাফা জাতীয় আয়। খেয়াল করো, বিক্রয়, আমরা যখন পণ্য বিক্রি করি তখন টাকা আসে, এটা হলো মুনাফা জাতীয় আয়। সকল প্রকার প্রাপ্ত মুনাফা জাতীয় আয়, সকল প্রকার প্রাপ্তি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমা সুদ, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, এগুলো হলো মুনাফা জাতীয় আয়। এগুলো কয়েকবার পড়বা, দেখবা মাথায় চলে আসবে। এগুলো দিয়ে আমরা মুনাফা জাতীয় আয় নির্ণয় করব। এটা হলো তোমাদের বইয়ের সৃজনশীল 1। এখানে গ বলা আছে কি, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব, তারপরে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। দেখো, উদ্দীপক থেকে আমরা প্রথম লিখিয়েছি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। আমরা গড় করব বিবরণ টাকা টাকা, মানে টাকার গড় দুইটি হবে। বিক্রয়, বিক্রয়ের টাকা 2 নম্বর গড়ে হবে। একটি ইম্পর্টেন্ট কথা, বিক্রয়ের সাথে যদি রেয়ামিলের ভিতরে এখানে দেখো, এখানে বিক্রয় দেয়া আছে, বিক্রয়, এখানে যদি বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা থাকতো তাহলে আমরা কি করতাম? তখন আমরা বিক্রয়ের টাকাটা প্রথম গড়ে লিখতাম কি, বিক্রয় 45,000 টাকা বাদ ফেরত। বিক্রয় ফেরত যদি থাকতো 2,000 টাকা, তাহলে 45,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিয়ে টাকাটা আমরা 2 নম্বর গড়ে লিখতাম। মনে রাখো, বিক্রয় থেকে বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা থাকলে বাদ যাবে। তারপরে দেখো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো মুনাফা জাতীয় আয়, কারণ কি তুমি বিনিয়োগ করেছো, টাকা তোমার কাছে আসছে, সো বিনিয়োগের সুদ হলো মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, তুমি কমিশন পেয়েছো, এটা হলো মুনাফা জাতীয় আয়। ব্যাংক জমা সুদ, এটা হলো মুনাফা জাতীয় আয়, কারণ কি তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো, সুদ পেয়েছো, এটা হলো মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এই সবগুলো যোগ করব, যোগ করলে যেটা হয় এটা হলো আমাদের উত্তর। দেখো, এটা হলো তোমাদের বইয়ের সৃজনশীল 4। এই সৃজনশীল 4-এ গতে বলা আছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব। দেখো, এখানে কি লিখেছি, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। ওকে, বিক্রয় হলো কি মুনাফা জাতীয় আয়, বিক্রয়ের টাকাটা 2 নম্বর গড়ে হতো, কিন্তু বিক্রয় থেকে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বাদ যাবে, এই জন্য আমরা বিক্রয়ের টাকা 1,45,000 টাকা লিখেছি, বাদ আন্ত ফেরত, বিক্রয় থেকে আন্ত ফেরত বাদ দিয়েছি। 1,45,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে হয় 1,42,000 টাকা। সকল প্রকার প্রাপ্ত, দেখো প্রাপ্ত বাড়া মুনাফা জাতীয় আয়। বাট্টা প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। বাট্টা প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। লভ্যাংশ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। এই সবগুলো যোগ করলে যে টাকাটা আসে এটা হলো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। উত্তর এত টাকা। দেখো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে এখানে যে এন্ট্রিগুলো আছে তোমাদের অবভিয়াসলি মাথায় রাখতে হবে। দেখো, এই মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা কি? মুনাফা জাতীয় ব্যয় হলো যে লেনদেনগুলো আমাদের নিয়মিত ঘটে এবং যার ফলে আমাদের টাকা চলে যায়, ওইগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়।
এখন দেখো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আসবে এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো প্রারম্ভিক মজুত পণ্য প্রথম গড়ে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ ক্রয় হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ের টাকা যোগ করবা। যদি ক্রয় ফেরত থাকে বাদ ক্রয় ফেরত বা বই ফেরত বাদ দিবা। যদি ক্রয় বাদটা থাকে ক্রয় বাদটা বাদ দিবা। তারপরে বাদ সমাপনী মজুত পণ্য থাকলে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে টাকাটা দুই নাম্বার করে হবে। টাকাটা কয় নাম্বার করে হবে? 2 নাম্বার করে হবে। তারপরে দেখো কুঋণ বা অনাদায়ী পাওনা প্রথম করে হবে, বাদ কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। কুঋণ থেকে কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী কুঋণ বা অনাদায়ী পাওনা থেকে কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে টাকাটা 2 নাম্বার করে লিখবা। কিন্তু রেয়ামিলের ভিতরে যদি কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া না থাকে কুঋণ বা অনাদায়ী পাওনা সরাসরি 2 নাম্বার করে লিখবা। তারপরে দেখো বিমা ডিরেক্ট, বিমা সালামি, শুল্ক, আমদানি শুল্ক, বিজ্ঞাপন, প্রশিক্ষণ ভাতা, বেতন, ভাড়া, জাহাজ ভাড়া, মনিহারি, শিক্ষানবিশ ভাতা, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, এই সবগুলো এন্ট্রি কয়েকবার পরে মাথায় রেখে দিবা। তারপরে ইজিলি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারবা। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, তোমাদের পরীক্ষায় সৃজনশীল কোতে খেয়াল করো, তোমাদের পরীক্ষায় সৃজনশীল কোতে আসে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। যদি বলে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে জাস্ট তোমরা এতটুকু করে দিবা। এতটুকু করলেই হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ। তাহলে সমন্বিত ক্রয়ের মেইন কথাটা কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ের টাকাটা যোগ হবে। যদি ক্রয় ফেরত বা ক্রয় বাদটা থাকে তাহলে ক্রয় থেকে বাদ দিবা, না থাকলে নাই। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, ক্রয় ফেরত অথবা ক্রয় বাদটা থাকলে ক্রয় থেকে বাদ যাবে, না থাকলে হবে না। তাহলে যে টাকাটা বের হয় ওইটা হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ। তোমাদের বইয়ের সৃজনশীল 1-এর আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ, টাকা টাকা। প্রারম্ভিক মজুত পণ্য আমরা প্রথম গড়ে লিখব, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ ক্রয় যোগ করব। প্রারম্ভিক মজুত পণ্য 25,000, ক্রয় হলো 30,000, যোগ করলে হয় 55,000। দেখো তোমাদের উদ্দীপকে ক্রয় ফেরত বা ক্রয় বাদটা নেই, এক বাদ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে টাকাটা 3 নাম্বার করে লিখেছি। যদি পরীক্ষায় বলতো ক নাম্বার প্রশ্নে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে তোমরা জাস্ট এতটুকু করতা, 43,000 টাকা পর্যন্ত জাস্ট এতটুকু হলো সমন্বিত ক্রয়। তারপরে দেখো বিমা সালামি আসবে, আমদানি শুল্ক আসবে, বিজ্ঞাপন আসবে, এই সবগুলো যোগ করলে যে টাকাটা হয় ওইটা হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তারপর তোমাদের বইয়ের সৃজনশীল 2-এর গ, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা উদ্দীপক থেকে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা। দেখো এখানে ক্রয় নেই, এই জন্য আমরা ক্রয় লিখলাম না। বাদ সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে টাকাটা 2 নম্বর গড়ে লিখলাম। কুঋণ প্রথম গড়ে লিখলাম, বাদ কুঋণ সঞ্চিতি, কুঋণ থেকে কুঋণ সঞ্চিতি বাদ দিলাম, বাদ দিয়ে টাকাটা 2 নম্বর গড়ে লিখলাম। যদি কুঋণ সঞ্চিতি দেয়া না থাকতো তাহলে আমরা কুঋণ সরাসরি 2 নম্বর গড়ে লিখতাম। বেতন 5,000, বিমা 8,000। তারপরে এই সবগুলো যোগ করলে যে টাকাটা হয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। দেখো আমি লিখেছি কি উত্তর এত টাকা। এটা হলো তোমাদের বইয়ের সৃজনশীল 3-এর ক্ষয়ের উত্তর, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। ওকে, প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা আমরা লিখলাম, প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা যোগ ক্রয় 1 লক্ষ টাকা, তাহলে কত হয় টোটাল যোগ করলে 1,34,000 টাকা হয়। বাদ বই ফেরত মানে ক্রয় ফেরত অথবা বহি ফেরত একই কথা, বাদ বই ফেরত বা ক্রয় ফেরত 6,000 টাকা, বাদ দিলে হয় 1,28,000 টাকা। সমাপনী মজুত পণ্য না থাকার কারণে আমরা এখানে বিয়োগ করলাম না। দেখো জাহাজ ভাড়া 5,000 টাকা, মনিহারি
5,000 টাকা, বেতন 12,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, কুরিন প্রথম গড়ে বাদ কুরিন সঞ্চিতি, কুরিন থেকে কুরিন সঞ্চিতি বাদ দিয়ে টাকাটা আমরা দ্বিতীয় গড়ে লিখবো। সবগুলো যোগ করলে যে টাকাটা হয় এটা হলো আমাদের রেজাল্ট। এখন আলোচনা করব চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ কিভাবে নির্ণয় করবে। চলতি সম্পদ বলতে কি বোঝায়? চলতি সম্পদ বলতে যে সম্পদগুলোকে 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়, এগুলো হলো চলতি সম্পদ। আর চলতি দায় কি? চলতি দায় বলতে যে দায়গুলোকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এখন দেখো এখানে যে চলতি সম্পদ ও চলতি দায়গুলো দেয়া আছে, এগুলো ঠাডা মুখস্থ রাখতে পারো অথবা বারবার রিডিং পড়েও মাথায় রাখতে পারো, কারণ এইগুলো তোমাদের অনেকগুলো অঙ্কে কাজে লাগবে। চলতি সম্পদ মেনলি হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। দেনাদারের কিন্তু অনেকগুলো নাম আছে, মনে রাখতে হবে। দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, তারপরে হলো পাওনা। তারপরে দেখো এই সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, মনে রাখবা অব্যবহৃত মণিহারি, ব্যাংক ওভারড্রাফট, সকল প্রকার অগ্রিম, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, এরকম সকল ধরনের অগ্রিম, বকেয়া উপভাড়া, বকেয়া শিক্ষানবিশ স্যালারি। আর চলতি দায় কোনগুলো? পাওনাদার, প্রদেয় হিসাব। খেয়াল করো, পাওনাদার, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের। বারবার বলি, পাওনাদার, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, দেনা, এই চারটি কিন্তু একই জিনিস। দ্যাট মিনস পাওনাদার। তাহলে পাওনাদার হলো চলতি দায়। প্রদেয় বিল বা প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, আগাম গ্রহণ, অনুপার্জিত সেবা আয়, সকল প্রকার বকেয়া, অগ্রিম উপভাড়া, অগ্রিম শিক্ষানবিশ স্যালারি। জাস্ট এগুলো মাথায় রাখলে তোমাদের জন্য চলতি সম্পদ এবং চলতি দায় ইজি হয়ে যায়। দেখো এখানে একটি বোর্ড কোয়েশ্চেন দেয়া আছে। এই বোর্ড কোয়েশ্চেনে কি বলা আছে? গতে বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। দেখো চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে বিবরণ টাকা টাকা আমরা লিখব। লিখার পরে চলতি সম্পদ লিখে, যেগুলো চলতি সম্পদ, উদ্দীপক থেকে ওই চলতি সম্পদগুলো লিখে ফেলবো। দেখো প্রাপ্য বিল চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। এই সবগুলো যোগ করে টাকাটা 2 নম্বর করে লিখে ক্লোজ করে দিব। সবগুলো যোগ করলে হয় 2,31,500 টাকা। তারপরে কি করব? দেখো চলতি দায়, চলতি দায় যেগুলো, এগুলো লিখবো বকেয়া বেতন, প্রদেয় বিল, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো হলো চলতি দায়। সবগুলো যোগ করে এখানে লিখবো। সবগুলো যোগ করলে কত হয়েছে? 2,70,000 টাকা হয়েছে। খেয়াল করো, চলতি সম্পদ হয়েছে 2,31,500, চলতি দায় হয়েছে 2,70,000 টাকা। দেখো এখানে আরেকটু উদ্দীপক দেয়া আছে। এখানে কি বলা আছে? খতে বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। অ্যাকচুয়ালি কি দেখো, এই হাতে নগদ আমরা জানি চলতি সম্পদ, এখানে 2টা হাতে নগদ আছে। তারপরে মজুত পণ্য আমরা জানি চলতি সম্পদ, এখানে মজুত পণ্য 2টি আছে। এখন প্রশ্ন হলো আসলে কোনটা চলতি সম্পদে আমরা লিখব? প্রারম্ভিক টাকা আর সমাপনী পণ্য। আমি বলেছিলাম প্রারম্ভিক টাকা সমাপনী পণ্য রেয়া মিলে আসবে না। সো এই হাতে নগদ এটা কিন্তু সমাপনী, এই হাতে নগদ এটা কিন্তু প্রারম্ভিক, কারণ হাতে নগদ কিন্তু টাকা। তাহলে প্রারম্ভিক টাকা এটা রেয়া মিলে আসবে না। পণ্যের ক্ষেত্রে কি? সমাপনী পণ্য আসবে না। দেখো মজুত পণ্য এটা কিন্তু সমাপনী, এটা কি সমাপনী, এটা কিন্তু রেয়া মিলে আসবে না। দেখো তোমাদের এই উদ্দীপকের আলোকে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হলো। বিবরণ টাকা টাকা। চলতি সম্পদ কি? খেয়াল করো, হাতে নগদ চলতি সম্পদ। একটি ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, মানে প্রারম্ভিক যত টাকা আছে, আমি বলেছিলাম প্রারম্ভিক কোনো টাকা রেয়া মিলে আসবে না। প্রারম্ভিক কোনো টাকা কি রেয়া মিলে আসবে না। তাহলে প্রারম্ভিক যত টাকা আছে, প্রারম্ভিক কোনো লেনদেন
চলতি সম্পদ হবে না। হাতে নগদ দিয়ে যদি প্রারম্ভিকও থাকে, সমাপনী থাকে, প্রারম্ভিকটা কিন্তু চলতি সম্পদ হবে না, জাস্ট সমাপনীটা চলতি সম্পদ হবে। ব্যাংক জমা দিয়ে প্রারম্ভিকও যদি থাকে, সমাপনীও যদি থাকে, তাহলে প্রারম্ভিক ব্যাংক জমা চলতি সম্পদ হবে না, সমাপনী ব্যাংক জমা চলতি সম্পদ হবে। তাহলে শর্টকাটে কি, প্রারম্ভিক যত টাকা আছে ওইগুলো চলতি সম্পদ হবে না, সমাপনী যত টাকা সেটা চলতি সম্পদ হবে। হাতের নগদ আমরা কোনটা লিখেছি, সমাপনী লিখেছি, কারণ কি প্রারম্ভিকটা আসবে না রেয়া মিলে, এই জন্য এখানে চলতি সম্পদ হবে না। দেনাদার চলতি সম্পদ। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসুক আর না আসুক, এটা সব সময় চলতি সম্পদ। অগ্রিম বেতন চলতি সম্পদ, সবগুলো যোগ করে একটা অ্যামাউন্ট হয়েছে। চলতি দায়, পাওনাদার হলো চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়, বকেয়া মজুরি চলতি দায়, কারণ হলো সকল প্রকার অগ্রিম চলতি সম্পদ, সকল প্রকার বকেয়া হলো চলতি দায়। সবগুলো যোগ করে হয়েছে ৬৪,০০০, আর এই সবগুলো যোগ করে হয়েছে ৮২,৬০০। এটা হলো চলতি সম্পদ আর এটা হলো চলতি দায়ের রেজাল্ট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা, তোমাদের পরীক্ষায় আসে চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য দেখাও। পরীক্ষা আসে কি, চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য দেখাও। যখন এইরকম আসবে তখন তোমরা উপরে লিখবা চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য নির্ণয়। কি লিখবা, চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য নির্ণয়। পার্থক্য বললে তখন কি করবা, খেয়াল করো, এই যে আমাদের চলতি সম্পদ হয়েছে কত, ৬৪,০০০, তখন এটার নিচে যে দুইটা দাগ, এই দুইটা দাগ হবে না, ৬৪,০০০ টাকা এখানে থাকবে। চলতি দায় হয়েছে কত, ৮২,৬০০ টাকা, এখানে লিখবা। সুতরাং চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য, এই টাকা থেকে এই টাকা বাদ দিলে মানে বিয়োগ করলে যে টাকাটা হয়, এটা হলো চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য। পরীক্ষার মধ্যে আবার আসতে পারে মোট সম্পদ ও মোট দায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো, তখন কি করবা, মোট সম্পদ গুলো টাকাগুলো যোগ করবা, মোট দায়গুলো টাকাগুলো যোগ করবা, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যেটা বের হয় ওইটা হলো মোট সম্পদ ও মোট দায়ের মধ্যে পার্থক্য। আশা করি আমি ভিডিওতে যেই ম্যাথগুলো ডিসকাস করে দিয়েছি ওই ম্যাথগুলি যদি তোমরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষায় চলতি সম্পদ, চলতি দায়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় যেভাবেই আসুক না কেন তোমরা পারবা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দ্যাট আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।